সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিফ হাসান। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অতি পরিচিত তিনজন মুখ। আছেন অর্থনীতিবিদ, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহমদ আল কবির। কবির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আনিসুর রহমান। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আরও আছেন ক্যাপিটাল মার্কেটের সাথে সরাসরি সম্পৃক্ত এস এম নাসির উদ্দিন, সিইও স্টার্লিং স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড। নাসির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, বছরের শেষ কার্যদিবস আজ। এই বছরটি কেমন গেল এবং সামনের বছরে কি প্রত্যাশা, সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব আজকে তিনজন অতিথিদের কাছ থেকে। আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন, আপনাদের মতামত তুলে ধরতে পারেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করে। আপনার কাছ থেকে শুরু করতে চাই। আপনি অর্থনীতিবিদ, অনেক দিন ধরে এই অর্থনীতির বিভিন্ন সেক্টরের সাথে সম্পৃক্ত, দুবার চেয়ারম্যান ছিলেন একটি ব্যাংকের। তো আপনার দৃষ্টিতে ওভারঅল অর্থনীতিতে কেমন গেল? কি মনে হয় যে যে সেক্টরগুলোর সমস্যা ছিল, আমরা দেখেছি যে শেষের দিকে এসে ক্যাপিটাল মার্কেট বলেন, অন্যান্য যে সেক্টরগুলো একটু উইক ছিল, রিয়েল এস্টেট, সেগুলো কিন্তু একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সার্বিক বিশ্লেষণ আপনার কি? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি দিয়ে শুরু করার জন্য। আজকে আমি যদি ফিরে তাকাই 2016 সালের দিকে, আমি প্রথমে বলবো যে এটা একটা ভালো বছর বাংলাদেশের জন্য। এই বাংলাদেশের জন্য অনেকগুলো সুসংবাদ এই বছরে এসেছে। আমি শুরু করতে চাই যেটা হলো আমাদের যে প্রবৃদ্ধি 7%কে অতিক্রম করেছে। এটা একটা আমরা 6%-এ ঘুরপাক খাচ্ছিলাম দীর্ঘদিন, এই যে ব্যারিকেডটা ভেঙে। এবং আমি মনে করি যে ধারা এখন যে অর্থনীতির, এইটা এই বছর 7.5 এক্সিড করবে। তো এটা একটা খুব ভালো লক্ষণ। আমি যদি আরেকটা জিনিস যদি মনে করি যে এই বছরে কি ঘটেছে, এটার মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে। পদ্মা সেতু আমাদের নিজস্ব অর্থায়নে, এত বড় প্রজেক্ট, মেগা প্রজেক্ট, আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমাদের নিজস্ব অর্থায়নে আমরা করতে পারবো। এই কাজটা পুরোদমে এগুচ্ছে এবং তার প্রগ্রেসও খুবই স্যাটিসফ্যাক্টরি। তারপরে তৃতীয় যে জিনিসটা আমি বলবো আমাদের অর্থনীতির জন্য আরেকটা বড় ধরনের সার্থকতা আমি বলবো, সেটা হচ্ছে চীনের সাথে যে $20 বিলিয়ন যে চুক্তি। শুধু তাই নয়, এই চুক্তির অনেকগুলো যে খাতে আমাদের কর্মকাণ্ডও কিন্তু এখন শুরু হয়েছে। আমরা হয়তো 2017 সালে এইগুলার হয়তো ব্যাপক বিস্তৃতি দেখতে পারবো। এটা একটা দিক। আমাদের যদি এক্সপোর্ট নিয়ে অনেক কথা আছে, অনেক সীমাবদ্ধতা আছে। আমাদের এখনও পর্যন্ত ডিপসি পোর্ট হয়নি, আমাদের এখনও যোগাযোগ ব্যবস্থা আমাদের আশানুরূপ হয়নি, অবকাঠামো এতটুকুতে। কিন্তু তাও আমাদের এক্সপোর্টের যে প্রবৃদ্ধি, এটা কিন্তু কমেনি, আমাদের এক্সপোর্টের গতি। এবং এইখানে আমি সাধুবাদ দেব আমাদের ব্যবসায়ীদেরকে। আমাদের যে ব্যবসায়ী সমাজ যারা, তারা কিন্তু নানা প্রতিকূলতার মধ্যেও এগুলোকে কাটিয়ে এই বেসরকারি খাতে, যেমন গার্মেন্টস খাত বা অন্যান্য খাতেও, যে ফার্মাসিউটিক্যাল খাত বা অন্যান্য খাতগুলোতে তারা ভালো করছেন। এখানে কিন্তু চ্যালেঞ্জও আছে আমাদের, এবং আমাদের চাহিদাও অনেক বেশি। যেমন আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করার প্রয়োজন। শুধু গার্মেন্টস খাতের উপরে নির্ভরশীল 80% উপরে 82% আমরা যদি শুধু গার্মেন্টস থেকেই করি, এটা কিন্তু কাম্য নয়। আমাদেরকে এটাকে ডাইভার্সিফাই করতেই হবে। আমরা ফার্মাসিউটিক্যালস বা 2-1টা খাত, আরও আমাদের 5-6টা খাত উঠে আসতেছে। কিন্তু এখনও চিন্তা করেন, আমরা প্রিন্টিংয়ের জন্য বছরে যখন আমাদের বই ছাপাতে হয়, তখন আমাদেরকে অন্য দেশের থেকে সাহায্য নিতে হয়। প্রিন্টিংয়ের খাতগুলোও কিন্তু আমরা এখনও স্বয়ম্বর হতে পারিনি। অন্যদিকে আমাদের স্বয়ম্বরতার দৃষ্টান্ত হচ্ছে আমাদের কৃষিখাত। বাঙালিরা চাইলেই যে পারে, এটার ইয়েতে আমরা গার্মেন্টসে বিশ্বের দ্বিতীয়। এই সবগুলো কিন্তু এই যে একদিকে আমাদের সফলতার অনেক নজির আছে, কিন্তু পাশাপাশি কিছু চ্যালেঞ্জ আছে যেগুলা আমরা, একটা চ্যালেঞ্জ এখনও কিন্তু কাটিয়ে উঠতে পারিনি, যেটা হচ্ছে বাস্তবায়ন, প্রকল্পগুলো বাস্তবায়ন। সরকারের যে বাস্তবায়নের অগ্রগতি এখনও দেখা যায় বছরের শেষে শেষের 3 মাসেই দেখা যায় সব বাস্তবায়নের অগ্রগতি। এটা কিন্তু স্প্রেড হওয়া উচিত থ্রু আউট দি ইয়ার। এটা না হয়ে ওই শেষ মেয়াদে খরচ, এবং তখন মিসইউজ বা বিভিন্ন ধরনের সুযোগ থাকে অনেক বেশি। থ্রু আউট দি ইয়ার হইলে এটা কিন্তু হতো না। অতএব এই ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি আমরা আনতে পারি নাই, এবং এটা আমাদের খুবই প্রয়োজন। এবং শুধু তাই নয়, আরও অনেকগুলা চ্যালেঞ্জ আছে আমাদের, যে যোগাযোগ খাতের যে চ্যালেঞ্জগুলো আছে। আমাদের এতদিন নির্ভরশীলতা ছিল শুধু সড়ক পথের উপরে। এখন এই সাম্প্রতিককালে সরকার কিন্তু জোর দিচ্ছেন রেলওয়ে খাত এবং নৌ খাতকে উন্নয়নের জন্য।
এটা কিন্তু বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং সামাজিক অবস্থানে আমাদেরকে কোনো অবস্থাতে যে সড়কপথের উপরে নির্ভর করে সব কিছু চিন্তাভাবনা করা, এটা একটা ভুল ধারণা। আমাদেরকে অবশ্যই রেলওয়ে খাতকে একটা নতুন একটা অবস্থানে নিয়ে যেতে হবে। এবং এটা আনফর্চুনেটলি এই মুহূর্তে যদি আপনি যদি 2010 সালের 11 সালের স্ট্যাটিস্টিক্স আমার কাছে আছে, 1970 সালে বাংলাদেশের স্বাধীনতার আগের স্ট্যাটিস্টিক্সের সাথে যদি কম্পেয়ার করেন, আমরা ফল করছি 70 সাল থেকে ফল করছি। এইটা একটি খাতে, রেলওয়ে খাত, যে জায়গায় আমাদের অবস্থান। এখন এই প্রথমবারের মতো কিছু সরাসরি ইনভেস্টমেন্ট, একটা রোডম্যাপ তৈরি হয়েছে, অথবা আমাদের এইসব জিনিসগুলোকে বিবেচনা। জি, আমি আপনার কাছে আসতে চাই, কবি ভাই যেটি বললেন সাথে একটি অ্যাড করতে যে আমাদের এই সবশেষ কোয়ার্টারে কিন্তু আমাদের রেমিটেন্সে আমরা যথেষ্ট নেতিবাচক প্রভাব পড়েছে। আপনি দেখেন নেগেটিভ গ্রোথ, এবং এবং আমরা কর্মসংস্থানের সুযোগও তেমন করতে পারিনি। এই বিষয়গুলো জানবো, একটি ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি জি, আমি রিপন বলছি শ্রীমঙ্গল থেকে। জি বলুন। হ্যাঁ জি, আমার প্রশ্ন হলো 2010 সালে যখন বাজার 10 নামে, তো তখনকার আমলে সবগুলা শেয়ারই এখন তলানিতে আছে, কিন্তু কয়েকটা শেয়ার যে আছে এই শেয়ারগুলা বর্তমানে 100 থেকে 500% মতো গেইন দিছে। যেমন আমি নামই বলি, গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, রেনেটা, অলিম্পিক। তো আপনারা সবাই বলেন যে ফান্ডামেন্টাল শেয়ারে বিনিয়োগ করুন এবং লং টার্মে বিনিয়োগ করুন। তো লং টার্মে বিনিয়োগ করে এই শেয়ারগুলোতে এখন অনেকই লাভ। তো এখন বর্তমানে যদি আমি ইনভেস্ট করি, তো এই যে 4-5টা শেয়ারের নাম বললাম, এগুলিতে ইনভেস্ট করলে কি আমি 2 বছর ধরলে কি গেইন পাবো কিনা? না, জি, বুঝতে পেরেছি। দর্শক, এখানে আপনার দেখা দরকার যে অতীতে কি হয়েছে সেটির চেয়ে ভবিষ্যতে কি হতে পারে। যে কোম্পানিতে আপনি বিনিয়োগ করবেন সেই কোম্পানিটার ভবিষ্যৎ দেখবেন, আপনি ফিউচার গ্রোথ দেখবেন, তারপরে বিনিয়োগ করবেন। এবং আপনি যে ব্রোকারেজ বা মার্চেন্ট হাউসে বিনিয়োগ করেন সেখানে পরামর্শ করে বা একজন অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে আপনি করুন। সরাসরি এখানে উত্তর দেওয়ার আসলে সুযোগটা কম। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। যে জিনিসটা কবির ভাই বললেন ওটার সাথে আমি একটু সাপ্লিমেন্ট করি, যে লাস্ট ফিউ ইয়ার্স থেকে আপনি দেখেন আমাদের ন্যাচারাল কোনো ডিজাস্টার নেই। দ্যাটস ওয়াই এগ্রিকালচারাল সেক্টরে একটা রিভলিউশন আমাদের হয়েছে। আর একটা জিনিস, আপনার টিভিতে শাইখ সিরাজ সাহেব উনিও ক্রপস ডাইভার্সিফিকেশন নিয়ে যে কাজ করেছেন, এটা আমাদের কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছে। দ্যাটস ওয়াই আমাদের কৃষিতে একটা বিপ্লব আপনার ঘটে গেছে। সেকেন্ড যে জিনিসটা আপনি বললেন যেটা রেমিটেন্সটা একটু এই কোয়ার্টারে একটু নেগেটিভ দেখা যাচ্ছে। আমরা এবং এই রেমিটেন্সটা আমাদের ইকোনমিতে সরাসরি কন্ট্রিবিউট করে, কারণ এরা আমাদের দেশের ভাতও খায় না, আলো বাতাস বিদ্যুৎ কোনো কিছুই নেয় না, কিন্তু যা রেমিট করতেছে সেটা আমাদেরকে কন্ট্রিবিউট করতেছে। রেমিটেন্সের আরেকটা প্রবলেম এখানে দেখা যাচ্ছে যে গতকালকের পেপারেই আমরা দেখলাম যে হুন্ডির অ্যাক্টিভিটিসটা অনেক বেড়ে গেছে। যা আমাদের তো ম্যান পাওয়ার, যে আমরা যারা বাইরে কাজ করতেছে তাদের ফ্লোটা যে কমে গেছে তা কিন্তু না, মোটামুটি তো ঠিক আছে। যদি ঠিক থেকে তাহলে আমার রেমিটেন্সটা ফল করতেছে কেন? তাহলে সরকারকে এই জিনিসটা খুঁজে বের করতে হবে। এটা হুন্ডির মাধ্যমে যে লেনদেনটা হয়ে যাচ্ছে, এই জন্য আমাদের যে প্রপার চ্যানেলে আমাদের আসার কথা রেমিটেন্সটা, সেই রেমিটেন্সটা আসতেছে না বলেই এই প্রবলেমটা দেখা যাচ্ছে। এটাই হলো আমার অভিমত। জি, নাসির ভাই, এই ক্যাপিটাল মার্কেটের দিকে যদি তাকাই, যে এই বছরটা শেষের দিকে এসে বাজার মোটামুটি ভালো, গত 2 মাস মোটামুটি অনেকেই বিনিয়োগ করে মুনাফা করেছেন এবং সবাই আশা করছেন যে 2017-তে যে বাজার অনেক ভালো হবে। আপনার কি মনে হয় যে এই বছরটির কোন বিষয়গুলোকে সামনে নিয়ে 2017-তে কাজ শুরু করা দরকার? ধন্যবাদ হাসিব ভাই। আমি প্রথমে আপনার আজকে একটা সুযোগ নিতে চাই। এনটিভির মাধ্যমে আমি আমাদের নতুন যে বছর আসতেছে 2017 সালের, আজকে পুঁজিবাজারে যারা বিনিয়োগকারী আছে, বিনিয়োগকারী সহ এনটিভির দর্শকদের নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই। অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। আপনি যেটা বললেন যে সমস্ত ইস্যুগুলোকে পর্যালোচনা করলে 2017 সালে মার্কেটের যে স্টেবিলিটিটা ধরে রাখা যাবে। আমি বাংলাদেশে আজকে একজন
বিজ্ঞ অর্থনীতিবিদ এবং বিজ্ঞ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আমার সামনে বসা আছেন। তো আপনি একটা জিনিস দেখেন, পৃথিবীতে খুব কম দেশ পাবেন যেখানে এতগুলো সেক্টরে স্বয়ংসম্পূর্ণ। বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যদি পর্যালোচনা করেন, আজকে বাংলাদেশের গার্মেন্টস শিল্প, এগ্রিকালচার শিল্প, তো এগ্রিকালচারে বাংলাদেশ পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ কারো কোনো দেশের উপর ডিপেন্ড করতে হয় না। আমরা যেটা দেখেছিলাম বা যেটা শুনেছি, আপনার আজ থেকে 10-20 বছর আগে বিদেশি গম না হলে আমাদের চলতো না, বিদেশি চাল না হলে চলতো না। এরকম একটা দেশ আপনি পৃথিবীতে খুব কম খুঁজে পাবেন যেখানে এত স্বয়ংসম্পূর্ণ। আপনি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, গার্মেন্টস দেখেন, সিরামিক দেখেন, ফার্মাসিউটিক্যাল সেক্টর দেখেন, সিমেন্ট সেক্টর দেখেন, চামড়াজাত দেখেন, এতগুলো সেক্টরে ইন্ডাস্ট্রিয়াল স্বয়ংসম্পূর্ণ পৃথিবীর খুব কম দেশ পাবেন। এত কিছুর পরেও আজকে আমি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করে এসেছি টেলিকমিউনিকেশন সেক্টরে, সেখানকার গ্রোথ আমি দেখেছি পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে জিএসএম মোবাইল টেকনোলজি ইউজ হচ্ছে, বাংলাদেশের গ্রোথ ছিল হাইস্ট। সে দেশের পুঁজি বাজারে আজকে যে টার্নওভার অলমোস্ট এখন 1000 কোটি টাকা টার্নওভার হচ্ছে, যেটা একসময় 200 কোটি টাকা 150 কোটি টাকাতে পর্যন্ত নেমে এসেছিল। এটা বাংলাদেশের অর্থনীতির চিত্র নহে। এটা কখনো বাংলাদেশের অর্থনীতির চিত্র এবং বাংলাদেশের পুঁজিবাজারের চিত্র হতে পারে না। বাংলাদেশের পুঁজিবাজারে পার ডে টার্নওভার হওয়া উচিত ছিল কমপক্ষে 10 থেকে 15,000 কোটি টাকা, সর্বনিম্ন হওয়া উচিত ছিল। কারণ হলো যে বাংলাদেশে শুধু প্রতিদিনের যদি তামাকের বাজার দেখেন, এখানে কয়েকশো কোটি টাকা। আমাদের দেশের প্রতিদিনের চায়ের বাজার দেখেন কয়েকশো কোটি টাকা। একটা ছোট আপনার মোবাইল ট্রানজ্যাকশানের কোম্পানি, আপনার লাইক বিকাশ বা আদার্স কোম্পানি, তাদের টার্নওভার দেখেন আর আমাদের দেশের বাজেট দেখেন, সেই তুলনায় আমরা এখনও, আমাদের ক্যাপিটাল মার্কেট এখনও স্টেবল হয় নাই বা ক্যাপিটাল মার্কেট এখনও পুনর্গঠিত হয় নাই। ক্যাপিটাল মার্কেটে এখনও অনেক কাজ করার সুযোগ আছে। পৃথিবীর উন্নত দেশগুলো যাদের টোটাল অর্থনৈতিক মূল ভিত্তির উপর দাঁড় করে আছে, তাদের ক্যাপিটাল মার্কেটের কত শক্তিশালী ক্যাপিটাল মার্কেটের টার্নওভারটা আপনার দেখতে হবে। তো আমাদের অর্থনীতির পর্যালোচনা যদি করেন, আমাদের ক্যাপিটাল মার্কেটের কন্ট্রিবিউশন যদি আপনি পর্যালোচনা করেন, আমাদের ক্যাপিটাল মার্কেটের কন্ট্রিবিউশন অর্থনীতিতে ওইরকম নেই। আজকে আমাদের ক্যাপিটাল মার্কেটে এখনও অনেক কাজ করার আছে। আমি এর আগে অনেকবার বলেছি, ক্যাপিটাল মার্কেট নিয়ে কাজ করার জন্য শুধু একটু ক্যাপিটাল মার্কেট সাময়িক আপনার ভাইব্রেন্ট দেখলে আপনার আত্মসন্তুষ্টিতে ভোগার কোনো কারণ আমি দেখি না। এই ক্যাপিটাল মার্কেটকে আপনার অনেক এক্সপান্ড করতে হবে। ক্যাপিটাল মার্কেটকে আপনার সুনির্দিষ্ট টার্গেটে, সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে এই ক্যাপিটাল মার্কেটে আপনার যেমন আজকে এক্সচেঞ্জগুলোর নিজস্ব একটা মার্কেটিং ইউনিট থাকতে হবে। বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি, আমি সকালবেলা ঘুম থেকে উঠে যে কোম্পানির আইটেম দিয়ে আজকে আমি দাঁত ব্রাশ করতেছি, খাইতেছি, সে সমস্ত কোম্পানিগুলো ক্যাপিটাল মার্কেট আসবে না। কেন আসবে না? আমাদের পলিসি মেকারদেরকে একটা বিশেষ আইন করতে হবে প্রয়োজনে। আমাদের এক্সচেঞ্জগুলোকে সেই সমস্ত মার্কেটিং ইউনিট করে ইনিশিয়েটিভ নিতে হবে। আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে আরও বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে। তো এই সমস্ত বিবেচনা করলে আমাদের এই এক্সচেঞ্জে বা ক্যাপিটাল মার্কেটে কাজ করার অনেক সুযোগ আছে। তো সর্বোপরি আমার কাছে যেটা মনে হচ্ছে, 2016 সালের প্রথম দিকে 2014-15 আমরা একটা ব্যাড টাইম পাস করে এসেছি, অস্বাভাবিক সময়। আমি বলবো না যে এটার একটা স্বাভাবিক সময় ছিল, ক্যাপিটাল মার্কেটের একটা অস্বাভাবিক সময় পার করে আমরা এখন স্বাভাবিকতার দিকে যাচ্ছি। তো আমার কাছে মনে হয় এখনও ক্যাপিটাল মার্কেটে আমাদের দেশে পুঁজিবাজার যে সমস্ত অনেকগুলো শেয়ারের প্রাইস এখনও আন্ডার প্রাইস আছে, অনেক কিছু কিছু শেয়ার ওভার প্রাইস হয়ে গেছে, সেটা হয় অনেক কিছু। আমি একটু শেষ করি। তো সেখানে এখনও আমি মনে করি এই পুঁজিবাজারে 2017 সালে আজকে যে সমস্ত বিনিয়োগকারীরা বিনিয়োগের দ্বিধাদ্বন্দ্বে আছেন বিনিয়োগ করবে কিনা, ওনাদের জন্য এখন একটা ভালো সময়। এখন অনেক ভালো ভালো শেয়ার আছে, ভালো ইপিএসের শেয়ার আছে, কম পি শেয়ার আছে, সেখানে বিনিয়োগ করলে 2017 সালে লাভবান হবে। আমি রিমিটেন্স নিয়ে দুই একটি কথা বলি, তারপরে আমরা প্রশ্নতে আসি। রিমিটেন্স নিয়ে আমি বলতে চাই যেটা হচ্ছে যে রিমিটেন্সে আমাদেরকে বিশ্ববাজারের দিকে একটু বুঝতে হবে। বিশ্ববাজারে আমাদের লেবার ফোর্স যারা রিমিটেন্স করে, মূল চালিকা শক্তি যে আনস্কিল লেবার ফোর্স, এরা কিন্তু এখন আর বিশ্ববাজারে খুব সমাদৃত না। এদেরকে এখন হচ্ছে যে স্কিল্ড ওয়ার্কফোর্স প্রত্যেকটা ক্ষেত্রে, এমনকি আগে যারা কনস্ট্রাকশন বিল্ডিংয়েও কাজ করতো তাদেরকেও এখন খুঁজে বিশ্ববাজারে যে স্কিল্ড ওয়ার্কফোর্স। অতএব আমাদেরকে সর্বোচ্চ এবং সরকার দিচ্ছেন, সরকারের নীতি কাগজে পত্রে আছে, কিন্তু এখনও ব্যুরোক্রেটিক হার্ডলস অনেক বেশি এটাতে।
এবং আমাদেরকে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে কর্মবান্ধব শিক্ষার মাধ্যমে আমাদেরকে স্কিল হিউম্যান রিসোর্স তৈরি করতে হবে। এটার কোনো বিকল্প নেই। এটা যদি হয়, যে লোককে আমি পাঠাইলাম মিডল ইস্টে, আগে হয়তো 5 জন পাঠাইতাম, এখন আমি 1 জন পাঠাবো। 1 জন পাঠাইয়া সে যদি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে সে যদি স্কিল্ড হয়, স্কিল্ড করে পাঠাতে পারি। আগে একজন গেছে অ্যাপ্রেন্টিস হয়ে, মানে ওইখানে গিয়ে টোটালি আনস্কিল্ড, সে একেবারে বেসিক লেভেলের নিচের থেকে শুরু করছে। আর এই স্কিল্ড যদি যায়, সে 5 গুণ উপরের থেকে শুরু করবে। এবং ওই 5 জন না পাঠাইয়া আমি যদি স্কিল্ড ওয়ার্কফোর্স একজন আমাকে পাঠাতে হবে, এই মুহূর্তে নার্স পাঠাতে আমি হবে। এখানে যদি একটু আসি, যে এই যে কর্মসংস্থানের যে অভাব বা স্কিলড ম্যান পাওয়ার যে তৈরি হচ্ছে না, আপনি যদি আমাদের মানে এডুকেশন সিস্টেমটা দেখেন, আপনি যে ইউনিভার্সিটিগুলো থেকে স্টুডেন্টরা বের হচ্ছে তারা কি পড়ছে, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে এখন মানে এখানে পড়া একটা স্বপ্নের ব্যাপার, কিন্তু এখানে ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, পৌরনীতি এগুলো পড়ে কি হবে? কিংবা এই যে পাবলিক ইউনিভার্সিটির পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে প্রতিনিয়ত বিবিএ এমবিএ বের হচ্ছে, কিংবা কম্পিউটার সায়েন্স, এগুলো পড়ে কি হবে? মানে ডাইভার্সিফিকেশন তো এই এডুকেশন সিস্টেমেও নেই। আই ফুললি এগ্রি উইথ ইউ। শুনেন, ভারতের প্রত্যেকটা স্টেটে টেকনিক্যাল ইউনিভার্সিটি আছে। আপনি ইউএসএ, আপনি টেকনিক্যাল ইউনিভার্সিটিতে একটা গুগলসে সার্চ দিয়েন, দেখবেন যে দুনিয়ার প্রত্যেকটা ডেভেলপড কান্ট্রিতে টেকনিক্যাল। আমার দেশে টেকনিক্যাল ইউনিভার্সিটি বলতে একটাও নাই। মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি একেবারে এক্সট্রিমলি যারা টেকনিক্যাল ফোকাসড বলতে আমি বলতে চাই, এটা কিন্তু জেনারেল টেকনিক্যাল ইউনিভার্সিটি মিড লেভেল জুনিয়র লেভেলে তৈরি করার জন্য আমাদের কারিগরি একটা শিক্ষা অধিদপ্তর আছে, তারাই করতে হবে। এটা তাদের মাধ্যমে যেতে জুনিয়র লেভেলে বা মিড লেভেলে তৈরি করার জন্য। এখন একজন এই যে প্রক্রিয়াটা, এটা খুবই দুর্বল, যা আছে খুবই দুর্বল। এবং আপনি চাইলেও কালকে আপনি চেষ্টা করেন একটা ইনস্টিটিউট খোলার জন্য, এটার জন্য আপনাকে অনেক কাঠকুল পোহাতে হবে, আপনি প্রাইভেট সেক্টরে করতে গেলে। এদের জন্য আমি একটু অ্যাড করতে চাই, আরেকটি সিস্টেম আপনি দেখেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি, আপনি প্রতিনিয়ত প্রাইভেট ইউনিভার্সিটি দিচ্ছেন, শত শত প্রাইভেট ইউনিভার্সিটি মেডিকেল কলেজ হয়ে যাচ্ছে, বাট আপনি যখন ইডেনের মতো কলেজ, ঢাকা কলেজের মতো এত বড়, বাংলা কলেজের মতো এত এরিয়া, এত কিছু থাকার পরও সেটাকে আপনি পাবলিক ইউনিভার্সিটি করতে পারছেন না। আপনি পাবলিক এই যে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে রেখে যে সাবজেক্টগুলো ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে, এরা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বের হয়ে কিন্তু বেশিরভাগ কোনো অ্যাপ্লিকেশনই করতে পারে না। কিন্তু আমি ঠিক উল্টাটা বলবো, আদৌ জেনারেল ইউনিভার্সিটির দরকার আছে কিনা এত বেশি, এখন এত পাবলিক এক্সপেন্ডিচার দিয়ে। আমার এই মুহূর্তে যদি ন্যাশনাল প্রায়োরিটি হয় স্কিল বেসড হিউম্যান রিসোর্সেস, আমি মনে করা উচিত, আর যেটা শ্রীলঙ্কা করছে, শ্রীলঙ্কার পাবলিক ইউনিভার্সিটিগুলোতে অনলি 15 থেকে 20% সিট তারা মেধার ভিত্তিতে নেয়, যে সাবজেক্ট পড়তে চায় সবগুলো সাবজেক্ট আছে, পড়তে পারে। এরপরে কিন্তু সবাইকে পুরা লোডেড কস্ট দিতে হয়। এখন আপনি, কারণ ওইটা সরকারি পয়সায়, আর পরে কারণ এখনও 50 টাকা বেতনে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হয়, এটা কাম্য নয়। পড়বে শুধু যারা ওই যে 15%-এর মধ্যে যারা, আর বাকিরা সরকারের খরচ করতে ওই টাকাটাকে ডাইভার্ট করে যদি স্কিল বেসড যে এডুকেশন, এটা অ্যাকাউন্টিংও হইতে পারে, এটা ফাইন্যান্সও হইতে পারে, এটা ল হইতে পারে, আর এটা প্লাম্বারও হইতে পারে, ইলেকট্রিশিয়ানও হইতে পারে, যে কোনো কিছু যখন যেটা ডিমান্ড থাকে, যখন যেটার যে নিড বেসড, আমি যেটা বলছি নিড বেসড স্কিলড হিউম্যান রিসোর্স তৈরি করার জন্য আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোকেও, এই জেনারেল বিশ্ববিদ্যালয়ের নামে একটার পরে একটা কলেজ হোক আর বিশ্ববিদ্যালয় হোক, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় হোক আর এটা কোনো আরেকটা ইউনিভার্সিটি হোক, আমি ওই বিবেচনাতে যেতেই চাই না। আই এম কোয়েশ্চনিং দ্য নিড অফ দোজ থিংস। কতটুকু দরকার আছে জনগণের পয়সায় আমার মতে হওয়া উচিত। সব খরচ ডাইভার্ট করা উচিত মেজর অংশ স্কিল বেসড এডুকেশনে। আমি চাই আমার দেশে প্লাম্বার তৈরি হোক, আমার দেশে কেয়ার গিভার তৈরি হোক। শুনেন, বয়স্ক মানুষদের এখন ঢাকা শহরে যান, যদি মধ্যবিত্ত শ্রেণী বা উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর প্রত্যেকের মা বাবা আছেন বা শ্বশুর শাশুড়ি আছেন, প্রত্যেকের যারা কাজ করেন তারা চিন্তা করেন যে বাসায় একজন যদি স্কিল লোক রাখার যদি সুযোগ থাকতো, ট্রেন লোক, তো উনি হয়তো খুব শান্তিতে থাকতেন, মার সেবাটা হয়ে যেত এবং বা বাবার সেবাটা হইতো, এটা হইতো। আপনার মিডল ইস্ট কান্ট্রি, ইউরোপ, আমেরিকায় এই যে কেয়ার গিভারদের দারুণ চাহিদা, আমরা কেন তৈরি করি না কেন? আমাদের একটা ইয়াং ফোর্স এত বেশি, আমরা এই জাতীয় আমরা নার্স তৈরি করতে পারি, আমরা মিডওয়াইফ তৈরি করতে পারি, আমরা বিভিন্ন ধরনের হেলথ টেকনিশিয়ান তৈরি করতে পারি, বিভিন্ন ধরনের স্কিল।
আমি হেলথের সাইডে বলতেছি, কারণ আমি হয়তো হেলথ নিয়ে কাজ করি অনেক বেশি, সেই জন্য। কিন্তু অন্যান্য ক্ষেত্রেও একই ধরনের আছে। বিভিন্ন স্কিলগুলোকে যদি আমরা করে যদি বিদেশে পাঠাতে পারি, দ্যাট ইজ দ্য রুট উইল হ্যাভ টু ডু। আর সরকারের ব্যবসা করা উচিত না। জি জি ভাই, আমি একটু ক্যাপিটাল মার্কেটের দিকে আসতে চাই যে এই বাজারে নিয়ে অনেক কথা হয়েছে। একটা সময় অর্থমন্ত্রীও বিব্রত ছিলেন যে বাজারের এই অবস্থা কেন। ভাই জানেন, সরাসরি সম্পৃক্ততা আছে যে এখন কিন্তু উনিও ক্যাপিটাল মার্কেটের বড় বড় প্রোগ্রামে আসছেন। উনিও বর্তমানে আচরণে কিন্তু মানে সব স্টেক হোল্ডার সবাই একটু হ্যাপি, কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যে যারা ক্যাপিটাল মার্কেটকে নিয়ন্ত্রণ করেন, যারা যে স্টক এক্সচেঞ্জগুলো আছে, তাদের নিয়ে অনেক প্রশ্ন আছে। বিএসইসির অনেক কাজ করেছে, কিন্তু বিএসইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে যে তাদের যে পরিমাণ লোকবল দরকার সে পরিমাণ নেই। তারপরে দুই স্টক এক্সচেঞ্জের আচরণ নিয়ে তো মানে সবারই কোশ্চেন আছে। আপনি যদি চিরং স্টক এক্সচেঞ্জের দিকে তাকান, এখানের এমডি নিয়ে সমস্যা ছিল, এমডিকে বরখাস্ত করা হলো, তার অনিয়ম পাওয়া গেল। তারপরে যদি আপনি দেখেন যে তার সিআরওকে বিএসইসি করলো, এবং সম্প্রতি তারা একটা বোর্ড মিটিং করে 4 জন এমপ্লয়িকে বরখাস্ত করেছে, এবং সেটার ছিল যে আগের যে এমডিকে বরখাস্ত করেছে সেই এমডি অন্যায়ভাবে অনিয়ম করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। এই বিষয়গুলো কিন্তু আজকাল মিডিয়ার মাধ্যমে সবাই জেনে যায়। তো এই চিটং স্টক এক্সচেঞ্জের দিকে যদি তাকান, তারা লঙ্কা বাংলার যা ট্রেড হয় তার অর্ধেকও ট্রেড হয় না একটি স্টক এক্সচেঞ্জে। তাহলে মানে বাজারের প্রতি আসলে ওইভাবে আস্থাটা বিনিয়োগকারীদের কিভাবে আসবে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এটা এবার একটু স্টার্ট করতে চাই এইভাবে, ওনার যে আলোচনার থেকে আমি একটু স্টার্ট করি যে আমাদের যে নিড বেসড যে আপনার রিকোয়ারমেন্ট মার্কেটে, সেই অনুসারে ম্যান পাওয়ার আমার যদি তৈরি করা হয়, তাহলে আমার ইকোনমিও লাভবান হবে, আমার দেশের মানুষ জবও পাবে। এটাই হলো ওনার মেইন কথা। এখন প্রশ্ন হলো, আপনি যে কথাটা বলতেছিলেন যে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজগুলো আমাদের রয়েছে। জি, আপনি যে সংক্ষেপে আমরা ক্যাপিটাল মার্কেটের দিকে ফোকাস করতে চাই। ওখানে ন্যাশনাল ইউনিভার্সিটি যে সার্টিফিকেটগুলো দিচ্ছে, আই এম সরি টু সে, এই ছেলেগুলোকে আমি যখন রিক্রুট করি, আমার ফার্মে আর্টিকেল স্টুডেন্ট হিসেবে রিক্রুট করি, তখন 30টা ছেলের পরীক্ষা নিলে পরে আমি 5টা ছেলেকে কোয়ালিফাই করতে পারি না, এবং তারা কিন্তু সবগুলো ফার্স্ট ক্লাস, এবং এসএসসি থেকে স্টার্ট করে অনার্স অথবা মাস্টার্স পর্যন্ত সবগুলো কিন্তু জিপিএ 5+, এদিকে অনার্সে ফার্স্ট ক্লাস, মাস্টার্সে ফার্স্ট ক্লাস, কিন্তু কোয়ালিফাই আমি যখন একটা পরীক্ষা নিয়ে তাকে রিক্রুট করতে যাচ্ছি তখন পাসই করতে পারতেছে না। এই সার্টিফিকেটগুলো নিয়ে আমার একটু প্রশ্ন রয়েছে। এবার আসি উনি ক্যাপিটাল মার্কেট নিয়ে যে কথাটা বললেন, আমি একটু চিত্র দিয়ে স্টার্ট করি। সেটা হলো যে আমাদের ক্যাপিটাল মার্কেটের হলো ক্যাপিটাল মার্কেট ক্যাপিটালাইজেশন $42 বিলিয়ন, অথচ ইন্দোনেশিয়ার মতো দেশও আপনি দেখেন ওখানে $334 বিলিয়ন। সিঙ্গাপুর ছোট্ট একটা দেশ, $639 বিলিয়ন আপনার $, তার মার্কেট ক্যাপিটালাইজেশন। বোম্বে স্টক এক্সচেঞ্জ $1500 বিলিয়ন। এইভাবে আরও অনেকগুলো বলা যায়। তাহলে আমাদের অবস্থানটা ইভেন ইন্দোনেশিয়ার সাথে যদি আমি কম্পেয়ার করি, আমার থেকে 9 টাইমস তার বেশি। তাহলে আমাদের ইকোনমির যে গ্রোথটা রয়েছে আর আমাদের মানুষ যেভাবে কর্মক্ষম, সে তুলনায় সেটার সাথে যদি আমি তাকাই, তাহলে ক্যাপিটাল মার্কেটের চিত্র কিন্তু এটা হওয়ার কথা না। একটা দেশের ইকোনমির চিত্রটাই তার ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে একটু প্রকাশ পায়, কিন্তু আমাদের তো এটা কি প্রকাশ পাচ্ছে? এটা নিয়ে একটা আপনাদের চিন্তাভাবনার রয়েছে। এখন আপনি যে ইস্যুগুলো নিয়ে এখন কথা বললেন, সেই ইস্যুগুলো হলো অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু মেকানিজম। আমাদের দেশে বিভিন্ন যে 2টা স্টক এক্সচেঞ্জ রয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জ। সরাসরি স্টক এক্সচেঞ্জগুলোর বিরুদ্ধে এইভাবে খোলাখুলি কিছু বলাটা যুক্তিসঙ্গত হবে কি না আমি জানি না। তবে আমি মার্কেটের দিকে যদি এখন তাকাই, আমি সেটা বলবো যে মার্কেটটা আমাদের এখন স্বাভাবিক বিহেভ করতেছে, এবং স্বাভাবিকভাবেই মার্কেটটাকে চলতে দিলে পরে আশা করা যায় মার্কেটটা আমাদের গতি ফিরে পাবে। এখনও আমাদের মার্কেটে অনেকগুলো শেয়ার রয়েছে, প্লাস পার্টিকুলারলি
ব্যাংকিং সেক্টর এবং ফাইন্যান্স অ্যান্ড লিজিং সেক্টর। এটা কিন্তু মার্কেট ক্যাপিটালাইজেশনের, আমাদের দেশের মার্কেট ক্যাপিটালাইজেশনের 50%। দ্যাট মিনস 42 বিলিয়ন যদি আমার ইউএস ডলার যদি এটা মনে হয় এখন আর ওই জায়গায় নেই। আছে। এখন মানে একদম কারেন্ট যে সিনারিও, তাতে কিন্তু ব্যাংকের ক্যাপিটালাইজেশন আর লিজিং এর এত 50% না, কম। এটা একটা কিছুদিন আগে ছিল 49-50%, ফেড আপ তো অনেক বেশি। অনেক বেশি। ব্যাংকিং সেক্টর এবং ফিনান্স অ্যান্ড লিজিং সেক্টরের পেইড আপ ক্যাপিটাল অনেক বেশি। আমার কাছে ডাটাই আছে। এইটা বললেও এখানে ওর প্রাইস Market কমে capitalization। যাওয়ায় ওর মার্কেট ক্যাপও কমে গেছে। ওইরকম। যে আমি তারপরও আসলে আপনার কাছে আসবো, আমি যে এই সেম কোশ্চেনটা আনিস ভাইকে যেটা করেছিলাম সেটা একটু আপনাকে করতে চাই, যে আপনি তো একটা ব্যাংক চালিয়েছেন 2 টার্মে, আপনার এই স্টক এক্সচেঞ্জের যে সমস্যাগুলো আছে, ডিএসসির নিয়েও মাঝে মধ্যে অনেক বড় ধরনের প্রশ্ন জাগে, এবং সম্প্রতি 2 বোর্ডকেও এসএসসি ডেকেছিল যে সামিটের ইস্যুটা নিয়ে। কিন্তু চিটং স্টক এক্সচেঞ্জে আমি পার্টিকুলারলি এই কারণে বললাম, কারণ এই বছর শেষ, তারা কিন্তু তেমনভাবে তাদের গ্রোথ নাই, বরং আগে 10% ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেড তাদের, এখন সেটা 5%-এ নেমে গেছে। তো নিজেদের মধ্যে যদি এই সমস্যাগুলো থাকে যেগুলো বললাম, এই সমস্যাগুলো থাকলে তো তারা ট্রেডের দিকে এটা মনোযোগ দিতে পারবে না। আমি সরাসরি বলবো যেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট ইনএফিসিয়েন্সি। এক কথায় যদি আমি বলতে যাই পুরো জিনিসটাকে পুরাপুরিভাবে দুইটা এক্সচেঞ্জের ব্যাপারে যে সার্বিকভাবে বলা যায়, যেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট ইনএফিসিয়েন্সি অনেক বেশি, স্ট্রাকচারাল ইনএফিসিয়েন্সিও আছে। স্ট্রাকচারাল ইনএফিসিয়েন্সি মানে হচ্ছে যে গাইডিং প্রিন্সিপাল বা নীতিমালা যেগুলো আছে, তাদের যে চর্চা যেটা আছে, এটাতে মৌলিক পরিবর্তন আনতে হবে। এবং এই পরিবর্তনগুলো যদি না আসে, যেমন এবং আমার সাজেশন হবে এই মুহূর্তে বিশেষ করে চিটাগাং স্টক এক্সচেঞ্জের জন্য ইন্ডিপেন্ডেন্ট একটা 3 মেম্বার টিম দিয়ে এটা একটা ম্যানেজমেন্ট রিভিউ করা উচিত। ম্যানেজমেন্ট রিভিউ করে এটার প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করা উচিত। একেবারে শিকড়ে প্রবলেম চলে গেছে এই প্রবলেমগুলো, এবং এইটা ম্যানেজমেন্ট প্রবলেম, স্ট্রাকচারাল প্রবলেম, এবং এই প্রবলেমগুলো যদি সমাধান না করা হয়, আপনি উপরে পানি ঢেলে বা শরবত ঢাললেও কোনো লাভ হবে না। একটি বিষয় আমি এখানে দেখেছি যে যিনি দায়িত্বে আসেন, ডিমিউচুয়ালাইজেশন যখন হলো তখন যে নিয়ে এমডি ছিলেন তাকে এক প্রকার বের করে দেয়া হলো, তিনি চলে গেলেন। তারপরে যাকে আনা হলো তিনি যে ডিউরেশন ছিল আবেদন করার, তারপরে এসে আবেদন করে তিনি এমডি হয়ে গেলেন। এটা কিভাবে দেখেন? তারপরে দিস ইজ এ ম্যানেজমেন্ট প্রবলেম। তারপরে তার বিরুদ্ধে তদন্ত কমিটি হলো, আর্থিক অনিয়মের কারণে তাকে চকলে গেল। আবার তিনি যাদেরকে নিয়োগ দিয়েছিলেন অন্যায়ভাবে নিয়োগ দিলেন, তাদের আবার সাসপেন্ড করে ওই দিলেন। কথাগুলো অত্যন্ত পরিষ্কার। কিন্তু আমার যেটা প্রশ্নটা হচ্ছে যে এইখানে যে জায়গায় গুড়ায় গলদ হয়ে গেছে, সিস্টেমস নট ফাংশনিং, জি, এই জায়গায় টোটালি ইন্ডিপেন্ডেন্ট এসিসি বলতে পারে যে তোমাদেরকে একটা ম্যানেজমেন্ট রিভিউ করতে হবে, এবং ম্যানেজমেন্ট রিভিউ করে এই মোটামুটি যে বটলনেক্সগুলোকে আইডেন্টিফাই করতে হবে, রিমিডিয়াল সাজেশনসগুলোকে তাদেরকে দিতে হবে। আমি হুট করে একটা প্রেসক্রিপশন দিলাম, এটা হবে না, কারণ ইটস রিয়েলি এ কমপ্লেক্স প্রবলেম। ইনফ্যাক্ট তাদের যে স্ট্রাকচারালি আমি বলতেছি এই জন্য যে তাদের যে হিউম্যান রিসোর্স যারা আছে, তারা কতটুকু প্রশিক্ষিত, তারা কতটুকু স্কিল, কতটুকু তারা তাদের নিজেদের জব সম্পর্কে ওয়াকিফাল জানে, এবং তাদের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি সম্পর্কে। কারণ উপরে যারা আসেন বোর্ডে, আই থিঙ্ক তারা এত ডিপে যাওয়ার কোনো সক্ষমতা নেই। সুযোগ আছে অনেকটা চাইলে। কারণ আমি ব্যাংকে যেদিন জয়েন করছি, তখনকার দ্বিতীয় মিটিংয়ে আমি একটা ম্যানেজমেন্ট রিভিউ করাইছি রূপালী ব্যাংকের। আমি বলতে পারি 2009 সালের ডিসেম্বরের 6 তারিখ আমি দায়িত্ব নেই, জানুয়ারি মাসের প্রথম মিটিংয়েই আমি 2010 সালের আমি ম্যানেজমেন্ট রিভিউর সিদ্ধান্ত নিই। 3 মাসের মধ্যে আমার কাছে ম্যানেজমেন্ট রিভিউ রিপোর্ট আসে, এবং 3 জন স্বনামধন্য মানুষকে আমি নিয়ে এসে এই রিভিউটা করাই। এতে করে আমার কাছে একটা, এবং পার্টিসিপেটরি মেথোডোলজি যেটা আপনি করেছিলেন চিটাগং স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে, কে করবেন এটা তো বোর্ড সিদ্ধান্ত নিতে হবে। আসলে যে বোর্ডটা যেটা আছে, যারা চালান, যারা ম্যানেজমেন্টে আছেন, তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা নিজেরা করব না, কারণ আমরা হয়তো আমাদের মধ্যে বায়াসনেস থাকতে পারে। আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট, আমি বারে কথাটা বলতেছি, ইন্ডিপেন্ডেন্ট 3 জন প্রফেশনালসকে দিয়ে যদি এই কাজটা করা হয়, ম্যানেজমেন্ট রিভিউটা করা হয়, ম্যানেজমেন্ট রিভিউর পারপাসই এইটা হলো, ওনারা ফরেন্সিক রিভিউ করেন, এই অডিটে আছে। আমার মনে হয় যদি বোর্ডের মধ্যেই প্রবলেম থেকে থাকে
এতগুলো ইনসিডেন্ট একটার পর একটা হয়ে যাচ্ছে, তাহলে কি আমরা ধরে নিতে পারি না যে বোর্ডের মধ্যেই প্রবলেমটা আছে? আমার যেটা মনে হয় আমার মনে হয় যদি তাই হয় BSCC তাহলে এখানে তাহলে BSCC সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ মূল কমিশনকে গিয়ে regulator। এখানে ইন্টারফেয়ার করতে হবে তো। না, Situation কিন্তু টা। আমার- তাহলে নয়- না, না, মানে- তা আমার প্রশ্ন হচ্ছে এখানে যেহেতু বোর্ড ওই যে এমডি কে সেক করার পর আরেকজনকে যখন ওনার কথা বলতো, ওনাকে যখন রিক্রুট করা হলো, তো আমি ডেট না এক্সপায়ারি জেনে- করার পরে শুনেন, না জেনে একটা কথার উপর সেই আমি ক্ষেত্রে comment প্রবলেমটা তো করা আমি উচিত না। বোর্ডে অনেকে হয়তো মানে concern ওনার না, আলোচনায় because ওনার মানে ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা হয়তো জানি। কনসার্ন না, কিন্তু আমি একটা জিনিস ইস্যু নিয়ে আপনাদের সাথে মতামতের কথা বলি। আজকে পৃথিবীতে অনেক দেশে দেখেন, ইউরোপের মতো একটা পুরো ইউরোপের সবচেয়ে বড় দুইটা স্টক এক্সচেঞ্জ, জার্মান স্টক এক্সচেঞ্জ, লন্ডন স্টক এক্সচেঞ্জ। ইউরোপের দুইটা স্টক এক্সচেঞ্জ তারা চিন্তা করতেছেন যে এখন মার্জ হয়ে যাওয়ার, মানে অলরেডি বছর দুই আগে ওরা ইনিশিয়েটিভ নিয়েছে এবং মার্জের কাজকর্ম চলতেছে। আমাদের মতো দেশে দুইটা এক্সচেঞ্জের কখনো দরকার ছিল? ইট ওয়াজ পলিটিক্যাল ডিসিশন টু এস্টাবলিশ দ্য চিটাগং স্টক এক্সচেঞ্জ। সেখানে কি ওই ফিজিবিলিটি স্টাডি করা হয়েছিল যে আদৌ দুইটা স্টক এক্সচেঞ্জের দরকার ছিল কিনা? আমার মনে হয় দিস ইজ দ্য টাইম টু রিথিঙ্ক টু মার্জ দ্য টু স্টক না, এক্সচেঞ্জ। প্রবলেমগুলো আসলে diagnose করে মার্জ merge করার হয়ে- বিষয়টা না, অন্য, এটা- সেটা ডিসিশনটা একটা উপরের ডিসিশন এবং সেটাও পলিটিক্যাল ডিসিশন। সো এইখানে যে বর্তমান যে আছে সেইটাকে যদি আপনি টেনে নিতে চান, তাহলে যে সমস্যাগুলো সেগুলো সমাধান করতে হবে এবং সেই সমাধানের সময় এখন Diagnosis চলে করতে আসছে। এটা নিয়ে হবে। আমি exchange আমি যেটা task বারে বারে force বলতেছি, Security Exchange আমরা Commission কে। প্রবলেমগুলোকে সিস্টেমেটিক ওয়েতে ডায়াগনোসিস করি, অ্যাডহক বেসিসে না। আপনি একটা গিয়ে বললেন, আমি একটা বললাম, উনি একটা বললেন, আমি বলি- সিস্টেমেটিক ওয়েতে ডায়াগনোসিস করি। আমি যদি ট্রিটমেন্ট দেই, তখন কিন্তু আমার এই ট্রিটমেন্টটা হবে দীর্ঘমেয়াদী এবং দীর্ঘস্থায়ী। আর যদি কেস বাই কেসিসে যদি আমি এক একটা করি, যদি ডায়াগনোসিস করি, ট্রিটমেন্ট দেই, ইট উইল নট ওয়ার্ক। আপনি আচ্ছা ভাই, আমি যদি এই- 2016 সালে আপনার টোটাল মানে স্টক এক্সচেঞ্জ বলেন, টোটাল পুঁজিবাজারের ডেভেলপমেন্টের জন্য পুঁজিবাজারকে স্থিতিশীল অনেকগুলো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। সেগুলো আপনার রেগুলেটরি কনটেক্সট থেকেও নেওয়া হয়েছে, রেগুলেটরি রিফর্ম থেকে শুরু করে অনেকগুলো নেওয়া হয়েছে, ইনফ্রাস্ট্রাকচারগত ডেভেলপমেন্টগতভাবে। পাশাপাশি এক্সচেঞ্জগুলো অনেক কাজ করতেছে। আমি আপনাকে বলি, একটা ডেভেলপমেন্ট আপনি এই টুডে বাই টুমোরো হয়ে যাবে না, এটা একটা সময় নিতে হবে। সেটা কিন্তু হচ্ছে এখন আমাদের কিন্তু এখন এটার দিকে নজর দেওয়ার সময় এসেছে কিনা? নজর দিচ্ছে, ডেফিনেটলি নজর দিচ্ছে। আমাদের অনেকগুলো চেঞ্জ আসছে। আমরা এক সময় মানে অ্যানালগ পদ্ধতিতে ট্রেড করতাম, এখন আমরা ডিজিটাল পদ্ধতিতে করতেছি। আমাদের রেগুলেটরি অনেক রিফর্ম হয়েছে। এখন আপনার এক্সচেঞ্জগুলোতে দেখবেন আপনার আমাদের এই যে সার্ভিলেন্স টিম অনেক স্ট্রং হয়েছে, এনফোর্সমেন্ট টিম অনেক স্ট্রং হয়েছে। চাইলে এখানে ম্যানিপুলেশন করা যাচ্ছে না, চাইলে হ্যাকিং করা যাচ্ছে না। আমাদের এখন যে ডিএসসি এবং সিএসসি যে সফটওয়্যার, সেখানে অনেক বেশি ডেভেলপমেন্ট হয়েছে। পৃথিবীর সবচেয়ে উন্নততর সফটওয়্যারগুলো এখন ইউজ করা হচ্ছে। ডেভেলপমেন্ট ওয়ার্ক, আপনি যে সমস্ত ইনসিডেন্টগুলো করতেছেন, দিস ইনসিডেন্ট ইজ দ্য পার্ট অফ দ্য ডেভেলপমেন্ট ওয়ার্ক। বুঝছেন? এই ডেভেলপমেন্ট করতে গিয়ে এই ইনসিডেন্টগুলো বাইরে আসছে, ডায়াগনোসিসের একটা পার্ট। তো আমি বলি 2015 সাল 16 সালে লট অফ ইনিশিয়েটিভস নেওয়ার কারণে আজকে মার্কেটের একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। আমি আপনাকে বলি, এছাড়া আপনার এই যে রেগুলেটরি বডি সহ আজকে স্টেক হোল্ডারদের গভর্নমেন্টের সাথে বার্গেনিংয়ের জন্য নতুন একটা পদক্ষেপ হলো যে ডিভিএর ফরমেশন। ঢাকা স্টক এক্সচেঞ্জের মেম্বারদের যে একটা অ্যাসোসিয়েশন হচ্ছে, ইটস এ গুড ইনিশিয়েটিভ ফর দ্য ক্যাপিটাল মার্কেটস। মানে ইটস মেক্স এ গুড বার্গেনিং টিম ইন বিটুইন গভর্নমেন্ট or other regulatory party and DSC. প্রবলেমটা তো এখানেই যে ঢাকা স্টক এক্সচেঞ্জ একই সাথে ডিমিউচুয়ালাইজেশন হলো, তারপরে তারা ব্রোকার্স অ্যাসোসিয়েশন করে তাদের কর্মকাণ্ড দেখেন। তারা কিন্তু অলরেডি ফাইন্যান্স মিনিস্টারের সাথে বসেছেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে বসেছেন, কিন্তু আরেকটা স্টক এক্সচেঞ্জ তারা কিন্তু এই ব্যাপারে এখন কোনো পদক্ষেপ নিতে পারে না। একটা জিনিস আমি একটা কথা বলি, আপনি ইতিহাস দেখেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ এস্টাবলিশড ইন 1954 আসিফ ভাই, আপনাকে কিন্তু বর্তমানে আপনি যদি নতুন একটা কোম্পানি আপনি তৈরি করেন, আপনাকে কিন্তু পুরাতন কোম্পানির সাথে কম্পিটিশনে যেই করতে হবে। আপনি পুরাতন বলে আপনি নতুন কোম্পানি, আপনার খারাপ প্রোডাক্ট আমি আপনাকে একটা জিনিস বলি, আমাদের এখানে অনেক মেম্বার কিন্তু ডিএসসি যারা মেম্বার, তারা সিএসসিরও মেম্বার। তো যেটা সিএসসিতে কোম্পানিগুলো ওইভাবে এনলিস্টেড, আগে যতটুকু এই কোম্পানিগুলো যদি আগে থেকে সিএসসিতে এনলিস্টেড হতো, আজকে সিএসসির ভলিউমটা অনেক বেড়ে যেত। আমরা মনে হয় এই প্রবলেমটাকে অ্যাড্রেস করতে হলে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনকেই একটু একটা ইন্ডিপেন্ডেন্ট রিভিউ করে দেখতে হবে যে প্রবলেমটা কোথায়, এটা ডায়াগনোসিস করে ওইভাবে ট্রিটমেন্টটা স্টার্ট করলে মনে হয় প্রবলেমটা সলভ হবে। কারণ আমার কাছে আরেকটি সমস্যা আছে, আমি সরাসরি মানে এই ক্যাপিটাল মার্কেটের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আমি যেটি দেখেছি,
যে বিএসসি যে সরাসরি উদ্যোগ নিবে, বিএসসির সাথে এই চিটং স্টক এক্সচেঞ্জ যোগাযোগটাই যে করে না যেভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ করে। তাহলে তো এখানে প্রবলেম তো এখানেই। বর্তমানে সিএসসির যে এমডি নেওয়া হলো তাকে একটা রিকোয়ারমেন্টই ছিল যে তাকে চট্টগ্রামে বসতে হবে। আচ্ছা, এতে আপনার কথাই তো মনে হচ্ছে আমি যে কথাটা স্টক এক্সচেঞ্জ ডেভেলপমেন্ট কমিশনার অফিস চিটাগাং একটা করতে হবে, মানে স্টক এক্সচেঞ্জ ডেভেলপমেন্ট করবেন নাকি আপনার ইগো নিয়ে বসে থাকবেন? না, আমি যেটা আমরা করতে পারি, দুইটা জিনিস। এটা যদি একটা ক্রনিক প্রবলেম হয় এবং তারা যদি উদ্যোগী না হয়, এটা এসইসিকে একটা সাজেশন আকারেই তাদের কাছে দিতে হবে প্রথমে। তারা যদি কমপ্লাই করতে না হয়, একটা টাইম লাইন দিয়ে বলতে হবে যে আমরা উই ওয়ান্ট রিভিউ টু ডায়াগনোস দ্য প্রবলেম। একটা স্টক এক্সচেঞ্জ, আমি জাস্ট একটি প্রশ্ন দিয়ে আমাদের টাইম একদম শেষ, একটি প্রশ্ন দিয়ে শেষ করতে চাই স্টক এক্সচেঞ্জের বিষয়টি। একটি স্টক এক্সচেঞ্জ, সেখানে অনেকগুলো তালিকাভুক্ত কোম্পানি আছে, আবার অনেকগুলো ব্যাংক আছে। সেই স্টক এক্সচেঞ্জে আইন অমান্য করে 4 জন এমপ্লয়িকে কিভাবে নিয়োগ দেওয়া হয় এবং তারা দীর্ঘদিন ধরে এগুলোর জন্য থাকে? শাস্তিমূলক ব্যবস্থা নিতেই হবে, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে অনিয়মের বিরুদ্ধে সবসময় আমার কথা হলো জিরো টলারেন্স থাকতে হবে। দ্বিতীয় যে জিনিস, এই প্রবলেমটা যেহেতু অনেকদিন দীর্ঘস্থায়ী হয়ে গেছে, এটা যদি তারা যদি সমাধান না করতে, এখানে এসইসির ইন্টারভেনশন অথবা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের ইন্টারভেনশনের প্রয়োজন আছে, এবং এটা যদি সময় হয়ে যায়, আই থিঙ্ক দ্যাট শুড হ্যাপেন। এইখানে কোনো ধরনের কোনো ইন বিটুইন কোনো কিছু না। কিন্তু আমার কথাটা হচ্ছে প্রবলেমটাকে আমাকে হোলিস্টিকলি দেখতে হবে। আইসোলেটেড ওয়েতে একটা দুইটা ডায়াগনোজ করে চলবে না, যেহেতু একটা ক্রনিক প্রবলেম আকারে বিভিন্ন সময় আবির্ভূত হইতেছে। অতএব এই প্রবলেমটাকে হোলিস্টিক ওয়েতে দেখতে হবে এবং এটার জন্য একটা ম্যানেজমেন্ট রিভিউর প্রয়োজন, এবং এটার উপরে এই রিভিউর প্রেক্ষিতেই আমরা কাজ করব। আমি যদি মানে এইটুকুই আমি বলতে চাই যে এটা এর চেয়ে আর আমাদের ভাই যেটা বলছেন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা কিন্তু অনেক ইমপ্রুভমেন্টের মধ্যে যাচ্ছি, অটোমেশন প্রক্রিয়া, এইসব ডায়াগনোসিস, এইসব প্রবলেমগুলো এখন তো আর হাইড করতে পারতেছে না। আগে অনেক প্রবলেমকে হাইড করা যেত, এখন হাইড করতে পারতেছে না, কারণ অটোমেশন বা রিস্ক ম্যানেজমেন্ট বা অনেক ধরনের যে ফলো আপ সিস্টেম, এগুলার জন্য হাইড করা এখন এসইসির সার্ভেলেন্স অনেক শক্তিশালী। অতএব এইগুলা হচ্ছে, পাশাপাশি আমাদেরকে মার্কেটেরও উন্নতি করতেছে এইখানে। কিন্তু আপনি যে পয়েন্টটা ধরছেন যে আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের প্রয়োজন, ওই যে চিটাগাং স্টক এক্সচেঞ্জে যদি ক্যাপাসিটি বিল্ডিং না করেন, বহুতের যে ম্যানেজমেন্ট সাইডে যারা আছেন, তারপরে নিচের লেভেলে ফাংশনাল লেভেলে যারা আছেন, সকল লেভেলেই হয়তো ক্যাপাসিটি বিল্ডিং একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। তারা বুঝতে পারছে মার্কেট গ্রোথ হবে। সেখানে আরেকটা ইস্যু আছে, একদম শেষ পর্যায়ে যে 1 মিনিটে বলেন। জি, সেখানে আরেকটা ইস্যু হচ্ছে, সেটা হলো যে কি, সেখানে কি আপনি আগে চিটাগাং স্টক এক্সচেঞ্জের রেভিনিউ বাড়াবেন নাকি ক্যাপাসিটি বিল্ডিং বাড়াবেন? দুইটাই। ক্যাপাসিটি বিল্ডিং আপনার আমি শেষ কথা লঙ্কা বাংলায় যত এমপ্লয়ি আছে চিটাগাং স্টক এক্সচেঞ্জ তার চেয়ে কম। না, কিন্তু স্টাফ থেকেও সবচেয়ে বড় জিনিস যারা আছে, এফিসিয়েন্সি বাড়াতে হবে, নতুন ব্লাড ইনফিউজ করতে হবে। আমরা ওভারঅল একটু মার্কেটে ফিরে আসি। আমি শুধু এইটুকুই বলবো, বিজয়ের মাস এটা আমরা যে অনেক কথাবার্তা যেটা 2016 নিয়ে যে আলোচনা করছিলাম, এই মাসে আমি আমার দর্শক শ্রোতাদেরকেও আমি আমার ধন্যবাদ দিতে ভুলে গিয়েছিলাম শুরুতেই। আর আমি বলবো যে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একদম নতুন বছরে আমার একটাই প্রত্যাশা, এই মার্কেট অনেক স্বাভাবিক পর্যায়ে থাকবে। এই মার্কেট থেকে আমাদের দেশের অর্থনীতিতে বিশাল কন্ট্রিবিউশন থাকবে। পুঁজিবাজারে যারা এখনো বিনিয়োগ আসেন নাই, পান্থিক বিনিয়োগ, আপনার রেগুলার মানে ইনকামটা এখানে নিয়ে আসা দরকার নেই, আপনার সঞ্চয়টা বিনিয়োগের আকারে শেয়ার মার্কেটে নিয়ে আসেন। এখান থেকে আপনি ডিভিডেন্ড আকারেও যে রিটার্নটা পাবেন সেটা অনেক বেশি থাকবে। বাংলাদেশে এখন ডিপোজিট রেট অনেক নিচে চলে গেছে। দিস ইজ দ্য বেস্ট টাইম টু ইনভেস্ট ইন দ্য ক্যাপিটাল মার্কেট। সো 2017 সাল ফর দি ইনভেস্টর্স, ফর দি কান্ট্রি economic development, capital market can contribute lot for the growth of the total economy of the country. আমিও এটাই আশা করতেছি 2017 সাল সত্যি আমি মনে করতেছি যে আমাদের ইকোনমির জন্য এবং ক্যাপিটাল মার্কেট অবশ্যই একটা ভালো কন্ট্রিবিউশন আমার ইকোনমির জন্য করবে 2017। আমি দেখতে পাচ্ছি যে 2017 এবং 18 এর সামনে দুটা বছর আমি খুব ভালো, আমার মনে হচ্ছে আমরা ক্যাপিটাল মার্কেট ভালোর দিকে যাচ্ছে।
এটাই আমি, এবং আশা করতেছি ক্যাপিটাল মার্কেট আমাদের আপনার ইকোনমিতে যদি প্রত্যাশা একটা ভালো কন্ট্রিবিউশন ক্যাপিটাল মার্কেট আমি যেটা বলবো যেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেটে যে উন্নয়নের যে ধারা রচিত হয়েছে এটা নিশ্চিতভাবে এগিয়ে যাবে, কিন্তু আমার একটা প্রত্যাশা হবে যে ভালো শেয়ারগুলোকে বা বিশেষ করে ভালো যে কোম্পানি যেগুলো এখনও স্টক মার্কেটে ক্যাপিটাল মার্কেটে এনলিস্টেড হয় নাই তাদেরকে কিন্তু অবশ্যই আনার চেষ্টা করতে হবে। এটা সরকারেরও প্রচেষ্টার দরকার, এটা সরকারি পর্যায়ে প্রতিষ্ঠানই হোক বা বেসরকারি প্রতিষ্ঠানে হোক, এদেরকে সবাইকে কিন্তু টেনে আনতে হবে। এখনই ভালো সময় নিয়ে এদেরকে নিয়ে আসা। আর সরকারি প্রতিষ্ঠানগুলোর শেয়ার সরকারের 100% শেয়ার ধরে রাখার কোনো কারণ নাই, এইখানে অফলোড করা উচিত একটা সার্টেন পার্সেন্টেজ, এবং করে এটা পর্যায়ক্রমে অফলোডিংয়ের প্রসেসটাকে এগিয়ে নেওয়া উচিত। সরকারকে মানে ব্যবসা করার দরকার নেই, সরকারকে ব্যবসা না করে সরকারকে ব্যবসাকে ম্যানেজ করার জন্য ব্যবসার কোয়ালিটি এসিওরেন্স এবং যে অ্যাকাউন্টেবিলিটি এগুলো এনশিওর করতে দায়িত্ব নিতে হবে। জি, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শকদের এবং এনটিভির মাধ্যমে দর্শক এখানেই শেষ করছি নববর্ষের শুভেচ্ছা। আমাদের এই যে আলোচনা, এই আলোচনার উদ্দেশ্য যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা। এখানে আমরা ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণও করতে চাই না, কারো ব্যক্তিগত সমস্যাগুলো তুলে ধরতে চাই না। সামষ্টিক যে সমস্যাগুলো ক্যাপিটাল মার্কেটে, সেই আলোচনার কারণেই চিটাগং স্টক এক্সচেঞ্জ আজকে উঠে এসেছে। আমরা এই অনুষ্ঠানটি যেদিন থেকে শুরু করেছিলাম, যে আলোচনাগুলো করেছিলাম, তাতে যে এই ক্যাপিটাল মার্কেটের যারা এই অনুষ্ঠানটার সাথে সম্পৃক্ত তারা কিন্তু অনেক কাজ করছেন, এবং যার ফলে আপনারা দেখেছেন যে প্রথমবারের মতো একটি কোম্পানি ম্যারিকো শেয়ারের দাম কমে যাওয়ার কারণ কি জানতে চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। যেটি মনে করি যে এই আমাদের এই মার্কেট ওয়াচের একটি সফলতা, যে যেমনটি সফলতা ছিল যে ব্যাংক এক্সপোজারের বিষয়টি নিয়ে যারা স্টেক হোল্ডার, যারা এখানে যারা উপস্থাপক ছিলেন, তারা যে কাজ করেছেন। আসলে এই অনুষ্ঠানটি আপনাদের জন্য, আপনাদের এই পরামর্শে আমরা এই অনুষ্ঠান আরও সামনের দিকে এগিয়ে নিতে চাই। এই বছরটি যেমনভাবে কাটলো, আপনাদের আরও ভালো কাটবে। যে বিনিয়োগকারীরা এখনও লোকসান করছেন তারা হয়তো লাভ করবেন, এই আশা রাখছি। নতুন বছরের শুভেচ্ছা রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।